সন্ধ্যা। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই মহামারীতে তোমাদের অনেকেরই কেমন দিন যাচ্ছে তা তো বলা ডিফিকাল্ট। অবশ্যই ভিন্ন ভিন্ন উত্তর আসবে। তারপরও তো তোমাদের সবাইকেই হচ্ছে আমাদের এই প্যানিডে এই প্যানিডেমিকে তোমাদের ভার্সিটির প্রিপারেশন নেওয়া লাগছে। তো ভার্সিটির প্রিপারেশনটা তোমরা যদি সিরিয়াসলি নাও, অবশ্যই আমি মনে করি যে খুবই ভালো হবে তোমাদের জন্য। তো আমি একটু দেখি যে তোমরা কে কে জয়েন করছো। তোমাদের জয়েনের জন্য একটু আমি অপেক্ষা করছি। আচ্ছা, আচ্ছা, তাহলে শুরু করা যাক যে আজকে আমরা যে টপিকসটা নিয়ে পড়বো সেটা অবশ্যই জানো। আমিও তো অলরেডি দিয়ে দিয়েছি আমার ক্যাপশনে, এবং তোমরা যারা যারা এই পেজে নিয়মিত ফলো করো তারা তো অবশ্যই সেটা জানো। আর আজকে আমি যতটুকু না পড়াবো তার থেকে বেশি টেকনিক নিয়ে কথা বলবো, কারণ সাধারণ জ্ঞান নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত থাকো যে এত বিশাল একটা সিলেবাস কিভাবে দেখবো, কিভাবে কমপ্লিট করব। এইটা তোমাদের ভিতরে একটা ভয়, একটা মানে আতঙ্ক কাজ করে। তো সেই আতঙ্কটা যাতে একটু রিডিউস হয়, কমে যায়, সেই চেষ্টাটা থাকবে আজকে আর আমার ক্লাসে। আর এই ক্লাসে আমি হচ্ছে কিছু টিপস দিব, যেই টিপসগুলো তোমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধিটা অনেক কমিয়ে দেবে। তো প্রথমে আসি, দেখো যে সাধারণ জ্ঞান তুমি যদি শিখতে চাও, বা তুমি যদি মুখস্থ করতে চাও, এই দুইটা জিনিস যদি তোমার ভিতরে টেন্ডেন্সি থাকে যে আমি সাধারণ জ্ঞান শিখতে চাই এবং সাধারণ জ্ঞান মুখস্থ করতে চাই, তাহলে তুমি কখনোই সাধারণ জ্ঞানে ভালো করবে না। আমি আবার বলছি, সাধারণ জ্ঞান শেখার বিষয় না, সাধারণ জ্ঞান মুখস্থ করার বিষয় না। ঠিক আছে? এই দুইটা জিনিস যদি তুমি এক্সট্রিমলি প্রোহিবিটেড, একদম মানে নিষিদ্ধ করে দাও, তাহলে তুমি সাধারণ জ্ঞান ভালো করবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই আমি কি করব? আপনি যদি আমাকে মুখস্থ করতেও নিষেধ করেন, আবার শিখতেও নিষেধ করেন, তাহলে সাধারণ জ্ঞান আমি কি করব? একটা মাত্র ওয়ে আছে সাধারণ জ্ঞানে খুব ভালো করার, সেটা হলো জানার জন্য পড়া। তুমি যদি সাধারণ জ্ঞান জানার জন্য পড়ো, তাহলে তুমি অবশ্যই সাধারণ জ্ঞানে ভালো করবে। তোমার মনে কোশ্চেন জাগতে পারে, ভাইয়া সাধারণ জ্ঞান জানার জন্য কিভাবে পড়ে? তুমি কি জানো যে মানুষ আসলে একটা ইনফরমেশন যদি অনেক দিন ধরে প্র্যাকটিস না করে, তাহলে সে কিন্তু সেটা ভুলে যায়। তো সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যখন জানবে, তোমার মানে একটা জিনিস তুমি পড়ছো, ঠিক আছে, পড়ে চলে গেলে তোমার কিছু ইনফরমেশন অটোমেটিক মাথায় থেকে যায়। যেমন দেখো যে তোমাকে যদি আজকে বলি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, তুমি কিন্তু সেটা কখনোই মানে ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনা তোমার নেই, কারণ এই জিনিসটা তুমি বারবার শুনছো, জানছো, দেখছো, তাই না? তো বারবার তুমি এইটা তোমাদের সোসাইটিতে বলো, তোমাদের কালচারে বলো, এই জিনিসটা তোমার বারবার শোনা হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমার কিন্তু মুখস্থ করার কিছু না, বা এই জিনিসটা তোমার কিন্তু শেখার কিছু না। তো সাধারণ জ্ঞান জিনিসটা দেখো জানার চেষ্টা করো, যত পারা যায় পড়ো। দেখবা যে অটোমেটিক তুমি একটা জিনিস গেস করতে পারবে। আমি আমার নিজের বেলায় যেটা দেখেছি যে সাধারণ জ্ঞানে আমি ভালো করেছিলাম কয়েকটা রিজনে। এর মধ্যে একটা হলো অনেক বেশি নিউজ পেপার পড়েছি, অনেক বেশি সংবাদ দেখেছি, অনেক বেশি বই পড়েছি। এই কয়েকটা জিনিস আমার সাধারণ জ্ঞানে খুব ডেভেলপ করেছে। আমি কিন্তু মুখস্থ করার চেষ্টা করিনি, শেখারও চেষ্টা করিনি। আমি শুধু দেখেছি যে আমি কিভাবে জানতে পারি। তাই তো? খুব সুন্দর একটা দেখো, আমি তোমাদেরকে একটা ছোট একটা এক্সাম্পল দিই। ঠিক আছে? এক্সাম্পলটা হলো, দেখো তোমরা পারবে। তোমরা দেখো এই যে আমি কোনো মানে গদ বাঁধা এক্সাম্পলের বাইরে গিয়ে একটা এক্সাম্পল দেই যে ছোটবেলায় কিন্তু এক ছিল রাজা, এক ছিল রানী, এরকম টাইপ গল্প কিন্তু আমরা সবাই পড়েছি, তাই না? তো ওরকম একটা গল্প দিয়ে শুরু করি। ধরো এক ছিল রাজা, ঠিক আছে, তার দেশের নাম হচ্ছে এক্স। রাজা, তার দেশের নাম হলো এক্স। সে তিনি ওয়াই দেশকে আক্রমণ করছেন। কোন দেশকে আক্রমণ করেছেন? ওয়াই দেশকে আক্রমণ করেছেন। এবং তিনি আক্রমণ করেছেন ধরে নেই 3 সালে, 3 সালে তিনি আক্রমণ করেছেন। এবং ওয়াই দেশের রাজা ছিল হচ্ছে জেড। ঠিক আছে?
তো জেড করলো কি, ওই যে এক্স দেশের যে রাজা, ঠিক আছে, তার সাথে সন্ধি করলো। সন্ধি করার পর জেড 4 থেকে 10 সাল অবধি এক্স এর অধীনে ছিল, ঠিক আছে। তারপরে 11 সালে ওয়াই স্বাধীন হয়ে গেল। এবার তুমি বলো যে ওয়াই দেশকে আক্রমণ করে কোন দেশ? কমেন্টে এটা জানায় দাও যে ওয়াই দেশকে কোন দেশ আক্রমণ করেছে। দেখি তোমাদের কমেন্টে একটু অপেক্ষা করি। এবং 2 নাম্বার কোশ্চেন হলো কত সালে ওয়াই স্বাধীন হয়েছে। একটু আগে গল্পটা কিন্তু তোমরা পড়লে, মানে শুনলে। বলতে পারবে? হ্যাঁ, যে একটু আগে দেখলে যে ওয়াই দেশকে আক্রমণ করেছে কোন দেশ? এক্স দেশ। এবং 11 সালে ওয়াই দেশ স্বাধীন হয়েছে, তাই তো। তো একটা জিনিস তুমি যখন পড়বে, পড়ার সময় দেখবে যে ইনফরমেশনগুলো অটোমেটিক তুমি একটা পড়ে আসছো, এবং সাধারণ জ্ঞানে সবসময় তো অপশন দেওয়া থাকে, 4টা অপশন দেওয়া থাকে, এবং তুমি দেখবা যে 4টা অপশনের, মানে তুমি একটা জিনিস যখন পড়ে গিয়েছো, তুমি তখন গেস করতে পারবা। সাধারণ জ্ঞানে সবচেয়ে ভালো হচ্ছে গেস করা যায়, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের সবচাইতে সুন্দর একটা জিনিস বা স্ট্রং একটা জিনিস। তো আমাকে যদি সাধারণ জ্ঞান ভালো করতে হয়, তাহলে আমাকে পড়তে হবে, জানতে হবে। এতেই সাধারণ জ্ঞানে তুমি অনেক ভালো করতে পারো। আচ্ছা, আজকে দেখব যে সাধারণ জ্ঞানে আমরা আজকে আমাদের যে আজকে যে টপিকটা, সেটা ছিল হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ, তাই তো। তো এশিয়া মহাদেশটা সবাই জানো যে এশিয়া হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম মহাদেশ, তাই না? এটা তোমরা সবাই জানো। তোমরা কি বলতে পারবে যে এশিয়ার ভিতরে কয়েকটা স্বাধীন দেশ আছে? তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এশিয়ার মধ্যে স্বাধীন দেশ রয়েছে 44টা। এবার দেখো, আমি তোমাদের এক নজরে কয়েকটা ইনফরমেশন দিয়ে যাই এশিয়া মহাদেশ সম্পর্কে। এইগুলো জানলেই মোটামুটি এনাফ। তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এশিয়া মহাদেশ থেকে যদি জানতে চায় তাহলে এগুলোই আসে, ঠিক আছে। দেখো, আহ, এই তার আগে একটা কথা বলে নেই যে তুমি যদি সাধারণ জ্ঞানে আরো ভালো করতে চাও, মানে এই এই দিকগুলো, বিভিন্ন দেশ মহাদেশ এই সম্পর্কে যদি তুমি ভালো করতে চাও, তাহলে যে জিনিসটা করা দরকার সবার প্রথমে, তা হলো একটা বাজারে গিয়ে একটা ম্যাপ কিনবে। সারা বিশ্বের একটা ম্যাপ পাবা। 2টা ম্যাপ কিনবে, একটা হচ্ছে পৃথিবীর ম্যাপ, আর একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই 2টা ম্যাপ তুমি তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখবা। এই এতটুকুই তোমার কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এই কাজটুকু করে দেখবা যে মাঝে মধ্যে শুধু ম্যাপটার দিকে তাকাবা, তাকিয়ে তাকিয়ে দেখবা যে কোন দেশ কোথায় কোথায় আছে। এতটুকু তুমি যদি করো, দেখবা যে তোমার ভিতরে আয়ত্ত হয়ে যাচ্ছে যে এই দেশগুলো এই মহাদেশে, এই দেশগুলো এই মহাদেশে। বুঝতে পেরেছো? যেমন, আর ম্যাপের একটা বৈশিষ্ট্য কি, ম্যাপের উপরটা হলো উত্তর, নিচেরটা দক্ষিণ, এই পাশটা কি পূর্ব, এই পাশটা পশ্চিম। তো এইভাবে হচ্ছে ম্যাপটাকে আমরা দেখি। তো ম্যাপে এই দক্ষিণ পূর্ব, তারপরে বলা হয় যে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, তখন তুমি কিন্তু সহজে ধরতে পারবা যে আমার মাথার উপরে উত্তর আর এই পাশে হচ্ছে পূর্ব, তাই না? তাহলে আমার উত্তর পূর্ব হচ্ছে এই দিকটা হচ্ছে আমাকে নির্দেশ করছে, তাই তো। তো তখন তুমি সহজে বলতে পারবে যে এই দিকে আমার কোন কোন দেশ আছে, তাই না? ঠিক এভাবেই এশিয়া মহাদেশকে আমরা মোটামুটি পাঁচটা পাঁচটা অঞ্চলে বিভক্ত করছি। সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া, যেখানে হচ্ছে আমরা থাকি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থাকে। তারপর দক্ষিণ পূর্ব এশিয়া, যেটাতে মনে করো ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এইসব দেশগুলো থাকে। তারপর হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া, যেগুলোতে মনে করো যে ইরাক, ইরান, জর্ডান, লেবানন, ইসরায়েল, একে অবশ্য মধ্যপ্রাচ্য বলা হয়, যেটাকে আমরা মিডল ইস্ট বলি, এবং এখানে সবচেয়ে বেশি ক্রাইসিস আছে পুরো পৃথিবীতে। দেখা যাচ্ছে যে এই ক্রাইসিসেই এখন পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে। তারপরে কোনটা? দূরপ্রাচ্য, মানে অনেক দূরে আর কি, যেটাকে হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এগুলো হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। তারপরের লাস্টেরটা হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়ার ম্যাক্সিমাম দেশ হচ্ছে সোভিয়েত। জানো তো সোভিয়েত ভেঙে গিয়েছিল কত সালে বলো তো? সোভিয়েত বোধহয় ওই যে 91 সালে ভেঙে গিয়েছিল। ওই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যেসব দেশ হয়েছিল, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ঠিক আছে, সেই সব দেশের কথা। তো
এক নজরে আমি তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে যাই, যে এই ইনফরমেশনগুলো মোটামুটি জানলেই তোমার হয়ে যায় যে এশিয়াতে জাতিসংঘভুক্ত দেশ কয়টা আছে? 44টা দেশ আছে। আয়তনে বৃহত্তম দেশ, একদম তোমার সবাই বলতে পারবে এক বাক্যে, এটা হচ্ছে চীন। আয়তনে ক্ষুদ্রতম দেশ, সেটাও আমাদের পরিচিত, মালদ্বীপ। আয়তনে সব জনসংখ্যায় বৃহত্তম দেশ, খুবই ইজি, চীন। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ, এটাও মালদ্বীপ। দেখছো কত সহজ, জনসংখ্যায় বৃহত্তম, আয়তনে বৃহত্তম চীন, জনসংখ্যায় ক্ষুদ্রতম, আয়তনে ক্ষুদ্রতম মালদ্বীপ। এটা হচ্ছে এশিয়ার দেশের ভিতরে। আবার দেখো, বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও, যেটার অপর নাম হচ্ছে কালিমান্তান। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। ঠিক আছে। বৃহত্তম উপদ্বীপ, এটাও তোমরা অনেকেই জানো, বৃহত্তম উপদ্বীপটা হচ্ছে আরব উপদ্বীপ। ঠিক আছে। এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, কেউ কমেন্টে লিখতে পারবে যে এশিয়া মহাদেশে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? একটু আগে জানলে, বলো তো দেখি। আচ্ছা, কমেন্ট করতে থাকো, আমি আরেকটু এগিয়ে যাই। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি। এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। এটা হচ্ছে কোথায় অবস্থিত বলো তো? এটা মঙ্গোলিয়াতে অবস্থিত। এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র যদি বলা হয় জনসংখ্যায়, তাহলে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। যদি বলা হয় আয়তনে, তাহলে সেটা হলো আমাদের কাজাখস্তান। ঠিক আছে। আর এশিয়ার মধ্যে সবচাইতে বৈচিত্র্যময় ভাষা রয়েছে, মানে বিভিন্ন ভাষা রয়েছে, সেটা রাষ্ট্রটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বলতো কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছ, সেটা হচ্ছে ভারত। আচ্ছা, এবার দেখো যে আমরা এশিয়ার মধ্যে কয়েকটা দেশ, তো সবার প্রথমে যেই দেশগুলো নিয়ে তোমাদের বিভিন্ন ভার্সিটিতে বা বিসিএসও যেখান থেকে বেশি প্রশ্ন দেয়, সেগুলো হচ্ছে, বেশি না, কয়েকটা দেশ সম্পর্কে একটু ভালো মতো জানার লাগে। যেমন ধরো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, তারপর হচ্ছে মিয়ানমার, যেহেতু রোহিঙ্গা ক্রাইসিস চলছে মিয়ানমারের সাথে আমাদের, সো মিয়ানমার সম্পর্কে একটু ভালো জানা লাগবে। তারপর ইন্দোচীন এবং মধ্যপ্রাচ্য, এই কয়েকটা দেশ। মধ্যপ্রাচ্য তার অঞ্চল, এর ভিতরে ধরো মনে করো প্যালেস্টাইন, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই কয়েকটা দেশ সম্পর্কে জানলে তুমি দেখবা যে এখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মানে যেসব বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের বা এফএসএস পরীক্ষাগুলো হয়, বা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষাগুলো হয়, এবং ইউনিট যেটাকে বলা হয় যে বিভাগ চেঞ্জ, সেখানে প্রতি বছরে এই জায়গা থেকে প্রশ্ন থাকেই। ঠিক আছে। এবং বর্তমানে তুমি জানোই যে ভারতের সাথে চীনের একটা দ্বন্দ্ব চলছে, এবং কোন জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে, কেন চলছে, বা ভারতের সাথে দেখবা যে নেপালেরও একটা দ্বন্দ্ব চলছে, সীমান্ত দ্বন্দ্ব। ভারতের সাথে পাকিস্তানের কিছুদিন আগে একটু রেষারেষি হয়েছে, সেটা কোথায় হয়েছে, এই জায়গাগুলো একবার একটু খেয়াল করবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং আমাদের সাথে যেহেতু রোহিঙ্গাদের মানে ক্রাইসিস চলছে আমাদের সাথে মিয়ানমারের, সুতরাং মিয়ানমারের সাথে বাংলাদেশের আহ, মানে কি সমস্যা চলছে, জাতিসংঘ এখানে কি কি পদক্ষেপ নিয়েছে, কোন কোন অর্গানাইজেশন কাজ করছে, এইগুলো একটু জানবে। ঠিক আছে, এইগুলো জাস্ট জানার জন্য জানবে, দেখবে যে হয়ে গেছে। এখান থেকে কোশ্চেনগুলো তুমি কিছু না কিছু হলেও কমন পাবে। আচ্ছা, এবার আসি যে ভারত সম্পর্কে। ভারতের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া। হুম। তো অল্প অল্প করে বলে বলে ফেলি, যেমন ভারতের স্বাধীনতা সম্পর্কে তিনটা তথ্য জানো। ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 15ই আগস্ট। ডান। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, তিনি তো ওই যে ভাগটাক করে দিয়ে চলে গেলেন। ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয়, ঠিক আছে, তাদের একটা দেখবা প্রজাতন্ত্র দিন রয়েছে, প্রজাতন্ত্র ঘোষিত হয় হচ্ছে 1950 সালে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আয়তন এবং জনসংখ্যা, ভারতের জনসংখ্যা হচ্ছে 131,11,00,000। জানার জন্য জেনে ফেলবা। এটা তো তুমি জানো যে ভারতের জনসংখ্যা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এবং ভারত আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ঠিক আছে। এইবার দেখি ভারতের সাথে ভারতের রাজ্য কয়টা? ভারতের রাজ্য হচ্ছে 29টা। ঠিক আছে। কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে 7টা। কেন্দ্রশাসিত রাজ্য কয়টা? 7টা। ঠিক আছে, কি কি সেগুলো একবার দেখে নেবা। দিল্লি আছে, আন্দামান নিকোবর রাজ্য আছে ওই পাশে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এইগুলো একটু কাছাকাছি রয়েছে। সর্বশেষ রাজ্য, এটা মাঝে মধ্যে এটা খুবই এখন ইম্পর্টেন্ট, যে ভারতের 29তম বা সর্বশেষ রাজ্য কোনটা? 29তম বা সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এটা একটু মাথায় রাখবা। এবার দেখি ভারতের সাথে সীমান্ত যুদ্ধ কোন কোন দেশের হয়েছে। ঠিক আছে,
এটা তো জানো যে ভারতের সাথে পাকিস্তানের একটা লাগালাগি আছেই, সেই 1965 সালে একবার লেগেছে, 1971 সালে লেগেছে, 1999 সালেও লেগেছে। তো ভারতের সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব রয়েছে। তবে চীন ভারত যুদ্ধ হয় বর্তমানে, কিন্তু এটা অনেক বেশি চলছে, কারণ একবার সীমান্তে চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে এই 2020 সালে। এবং সেটার রেশ কি, প্রথম রেশটা কবে শুরু হয়েছিল? 1962 সালে, এটা মাথায় রাখবা। ঠিক আছে। তারপরে ভারতের যে প্রদেশটি চীন দাবি করে সেটা হচ্ছে অরুণাচল। অরুণাচল কিন্তু সেভেন সিস্টার্সের অন্তর্গত, মানে বাংলাদেশের পূর্ব দিকে যেসব রাজ্য আছে ভারতের, সেইগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স, মানে 7টা রাজ্য মিলে যেহেতু রাজ্য, তাই এর জন্য সেটার নাম দেওয়া হয়েছে সেভেন সিস্টার্স। তো ওইটা তুমি একবার জানবে যে সেভেন সিস্টার্সে কোন কোন রাজ্যগুলো রয়েছে। তো এই অরুণাচলকে চীন নিজের বলে দাবি করে। আচ্ছা, বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল ছিল কয়টা? 162টা, এটা জানবে। আর বিতর্কিত সিয়াচেন, এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে। আচ্ছা, এবার দেখো ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যক্তি কারা ছিল। সবার প্রথমে যার নামটা নিব তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। হুম। তো জওহরলাল নেহেরুর বাবার নাম কি ছিল? তার নাম ছিল মতিলাল নেহেরু। তার মেয়ে ছিল ইন্ডিয়ার ইতিহাসে অন্যতম সেরা একজন আহ, প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এরপরে তিনি যার নাম জানবা, তিনি হচ্ছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। তো ভারতের তিনি কখনোই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। মহাত্মা গান্ধী কখনোই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, এটা অনেক বড় একটা এমসিকিউ। এবং 1906 সালে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন, এবং মহাত্মা গান্ধী তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবং তাকে যে মহাত্মা নামে অভিহিত করা হয়েছে, সেটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে মহাত্মা গান্ধীর এই মহাত্মাটা কে উপাধিটা দেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 1948 সালে তিনি নথুরাম গডসের নিকট গুলিতে, নথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে তাকে কে হত্যা করেছিলেন। এরপরে দেখো যে গান্ধীর জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। এই 2 অক্টোবর জাতিসংঘ কি এক কি দিবস হিসেবে পালন করে, সেটা কি তোমরা বলতে পারবে? সেটা হচ্ছে অহিংসা দিবস। ঠিক আছে। এরপর দেখো ভারতের আরেকটা অন্যতম গুরুত্বতম ব্যক্তিত্ব হচ্ছে, তোমরা সবাই জানো, মাদার তেরেসা। এবং মাদার তেরেসা নিয়ে হয়তো তোমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকেও পড়েছো। তো মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন মেসিডোনিয়ার স্কপজি শহরে। এবং তিনি কিন্তু প্রথম নারী নোবেল বিজয়ী, এটা মনে রাখবা। এবং 1979 সালে তিনি শান্তিতে নোবেল বিজয় করেন। এবং তিনি প্রথম নারী বিজয়ী বলতে উপমহাদেশে প্রথম নারী বিজয়ী, বিশ্বে না কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রেখো যে উপমহাদেশে প্রথম নারী নোবেল বিজয়ীকে, সেটা হচ্ছে মাদার তেরেসা। ঠিক আছে। তার পরবর্তী ব্যক্তিত্ব হচ্ছে আমাদের লৌহমানবী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কত সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন? 66 থেকে 77 এবং 80 থেকে 84, এটা একটু মাথায় রাখবা। এবং 1984 সালে তিনি নিজ দেহরক্ষীর গুলি দ্বারা নিহত হন। এবং দেখো আরেকজন আছে সরোজিনী নাইডু। ঠিক আছে, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কিন্তু বাঙালি। ঠিক আছে, কিন্তু তিনি কবিতা রচনা করেছেন ইংরেজিতে, এবং তাকে প্রাচ্যের নাইটাঙ্গেল বলা হয়। প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়কে, তাই না? আর প্রাচ্যের নাইটাঙ্গেল বলা হয় কাকে? প্রাচ্যের নাইটাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ঠিক আছে। এবং সরোজিনী নাইডু কেন বিখ্যাত? তিনি বিখ্যাত হলেন, ভারতের তিনি প্রথম প্রাদেশিক মহিলা গভর্নর ছিলেন, যার কারণে সরোজিনী নাইডু হচ্ছেন বিখ্যাত। তো এবার দেখো ভারতের পরিবারতন্ত্রটা, আমাদের দেশেও যেমন বর্তমানে একটা পরিবারতন্ত্র প্রায় এস্টাবলিশড হয়ে গিয়েছে রাজনীতিতে, ঠিক তেমন ভারতেও পরিবারতন্ত্রটা রয়েছে। কি রয়েছে দেখো তো, যে মতিলাল নেহেরুর ছেলে হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে। জওহরলাল নেহেরুর মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। দেখো, নেহেরু কিন্তু হয়ে গেছেন গান্ধী। কেন গান্ধী হয়েছেন? কারণ ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন মহাত্মা গান্ধীর ছেলে ফিরোজ গান্ধীকে। ঠিক আছে। এবং তাদের ছেলে হচ্ছে রাজীব গান্ধী, তিনিও নিহত হন। রাজীব গান্ধীর আহ, বিবাহিত স্ত্রী ছিলেন সোনিয়া গান্ধী, যিনি কংগ্রেসের সভানেত্রী হয়েও প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেননি। এবং এই সোনিয়া গান্ধীর ছেলে মেয়েদেরকে এখন আমরা দেখি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ঠিক আছে। তারপর দেখো যে ভারতের যে আইনসভা, ভারতের আইনসভায় হচ্ছে পার্লামেন্ট। এবং এটা 2 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে কিন্তু 1 কক্ষ বিশিষ্ট। 1 কক্ষ বিশিষ্ট বলতে যে আমরা এক রুমেই হচ্ছে সকল আইন পরিচালনা করি, কিন্তু ওদের 2 কক্ষ মানে হচ্ছে ওদের একটা রাজসভা আছে, আবার একটা
লোকসভাও রয়েছে। ঠিক আছে, রাজ্যসভায় কোনো বিল পাশ হওয়ার পর দেন লোকসভায় সেটা যায়। এবং লোকসভায় মোট সদস্য হচ্ছে 545, আর লোকসভায় নির্বাচিত সদস্য হয় 543। ঠিক আছে, এগুলো তোমরা জানো। তো এরপরে হচ্ছে ভারতের উল্লেখযোগ্য রাষ্ট্রপতিগণ, এইগুলো একটু মাথায় রাখতে হবে যে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি কি। যেমন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলতে পারবে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হুম। স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর জাকির হোসেন। হুম। স্বাধীন ভারতে পরমাণু বিজ্ঞানী এবং মিসাইল খ্যাত বিজ্ঞানী যেটা নাম, যার বিভিন্ন বাণী আমরা পড়ে থাকি, সে কে বলতে পারবে? খুবই ইজি, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার, এটা অনেক বিখ্যাত। সেটা হলো আমাদের স্যার এপিজে আবুল কালাম আব্দুল কালাম, সরি। এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, দেখো ভারতের মহিলা রাষ্ট্রপতিও পেয়েছে, যেটা আমরা বাংলাদেশ পাইনি এবং পাকিস্তানও পাইনি। সেটা হচ্ছে প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল। আর প্রথম বাঙালি রাষ্ট্রপতি যিনি, তিনি হচ্ছেন প্রণব মুখার্জি। তো এই বিষয়গুলো একবার একটু জেনে নিও। ঠিক আছে। আর ভারতের বিখ্যাত দুইটা চুক্তি করেছে, যে আমাদের মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের যেসব সেনারা আত্মসমর্পণ করেন তারা তো ভারত নিয়ে যায়, এবং সেই সেনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় সিমলা চুক্তির মাধ্যমে। এটা একটা বিখ্যাত চুক্তি, এটা মাথায় রাখবে। এবং সিমলা কোথায় অবস্থিত বলতে পারবে তোমরা কেউ? কমেন্টে জানাই দিতে পারো সিমলা কোথায় অবস্থিত, কোন প্রদেশের আন্ডারে সিমলা রয়েছে। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের আন্ডারে। ঠিক আছে, এবার তোমরা একবার ওই যে বললাম যে পারলে ভারতের এই ম্যাপটা একবার দেখে নিও। এবং ভারত খেলাধুলাতেও কিন্তু অগ্রগামী। 1983 এবং 2011 সালে ভারত কিন্তু বিশ্বকাপ জিতেছে। এবং প্রথম এশিয়ান গেমস, যেটা এশিয়ান গেমস হয়, সেটা কিন্তু ভারতের নয়াদিল্লিতে 1951 সালে হয়। আর দেখো যে ভারত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছর বেশ কোশ্চেন রয়েছে, যেগুলো আমি কিছু তোমাদেরকে পড়িয়েছি। যেমন এই যে একটু আগে বললাম যে ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে? 1950 সালে। ভারত কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা বেশি রয়েছে? সেটা হলো লাদাখে। ভারত বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সংক্ষেপে যেটাকে বলা হয় বিজেপি। ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অযোধ্যায়। এবং এই বাবরি মসজিদ নিয়ে বর্তমান 2020 সালে কি গঠিত হয়েছে বাবরি মসজিদের স্থানে? সেটা নরেন্দ্র মোদী রাম মন্দির এখানে স্থাপন করেছেন। ঠিক আছে। তারপরে ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ভারতের কনিষ্ঠতম রাজ্য, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং উত্তরাখণ্ড ভারতের কোন ভারতের কি, মানে উত্তরাখণ্ড কি, এটা কি পর্যটন কেন্দ্র, পবিত্র স্থান, উপন্যাসের নাম, নাকি এটা রাজ্য? উত্তরাখণ্ড, তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, উত্তরাখণ্ড হলো ভারতের একটি রাজ্য। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারত সম্পর্কে প্রিভিয়াস কোশ্চেন, বুঝেছো? তো এবং দেখো বিসিএসও কিন্তু ভারত থেকে কয়েকটা কোশ্চেন রয়েছে, যেমন কালাপানি। হুম। কালাপানি কি? এই বিরোধটা কোন কোন দেশের মধ্যে রয়েছে? কালাপানি বিরোধ, কালাপানি হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকা, এটা হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে এই বিরোধটা বিদ্যমান। এবং রাজীব গান্ধীকে হত্যা করার জন্য যে আত্মঘাতী মহিলাটা এসেছিলেন তার নাম কি? এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, এটা হচ্ছে নলিনী। ঠিক আছে। তো ভারতের সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স এর রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয়, এইরকম একটা কনফিউজিং টাইপ কোশ্চেনও দেখা যায় যে সাধারণ জ্ঞান কোশ্চেনে দিয়ে দেয়। তো কোন কোন সেভেন সিস্টারে কোন কোন দেশ রয়েছে, যেমন আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড। তো এইগুলা একটু দেখে নিবে। তো এই এই এইগুলো হচ্ছে ভারত সম্পর্কে তোমাদের বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন। এবার দেখো পাকিস্তান সম্পর্কে আমরা একটু জানি, যে পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক স্টেট অফ পাকিস্তান, তাই তো? এবং পাকিস্তানের প্রদেশগুলো একবার একটু মাথায় রেখে দিই: সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব, এবং উত্তর সীমান্ত স্টেশন পেশোয়ার। ঠিক আছে। এবং তুমি এটা আমরা খুব মজা করে মনে রাখতাম, যেমন পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানটা কিভাবে এসেছে? পাঞ্জাবের পি, আফগানিস্তানের এ। ঠিক আছে। দেখো কত মানে তারপরে কোয়েটা, মানে কেতে বলা হয় হচ্ছে কোয়েটা, কোয়েট যদি ওটা কিউ দিয়ে লেখা হয় আমরা ওইভাবে মনে রাখতাম কোয়েটার কে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা তারপরে যে
এস দিয়ে রাখতাম হচ্ছে সিন্ধু, এবং বেলুচিস্তানের TAN, মানে এইভাবে হচ্ছে পাকিস্তানের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে ওদের প্রদেশগুলো মনে রাখা যায়। বুঝতে পেরেছো? তো এইবার দেখো যে এক নজরে আমরা যদি পাকিস্তান দেখি, পাকিস্তান 1947 সালের 14 আগস্ট স্বাধীনতা লাভ করে। যুক্তফ্রন্ট নির্বাচন হয় পাকিস্তান 1954 সালে, যেগুলো আমাদের ইতিহাস বইয়েই রয়েছে, এবং 1998 সালে তারা শরিয়া আইন চালু করে। ঠিক আছে? খুব ছোট ছোট কিছু ইনফরমেশন, এগুলো একটু জেনে রাখা ভালো। যেমন পাকিস্তানের বৃহত্তম সেনানিবাস হচ্ছে রাওয়ালপিন্ডিতে। তারপরে আফ্রিদি হচ্ছে পাকিস্তানের একটা উপজাতি, এবং দক্ষিণ এশিয়ায় নোবেল বিজয়ী সর্বপ্রথম মুসলিম ব্যক্তি হচ্ছে আব্দুস সালাম। ঠিক আছে? এবং পাকিস্তানের যে সীমান্ত বাহিনী, যাদের সাথে BSF এর মাঝে মধ্যেই একটু গোলাগুলি হয়, সেই সীমান্তবর্তী বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স। ঠিক আছে? তো বিখ্যাত ব্যক্তি কারা? সবচেয়ে প্রথম বিখ্যাত যে নামে আসবে সে হচ্ছে কবি আল্লামা ইকবাল, যিনি হচ্ছেন আমাদের যিনি পাকিস্তানের রাষ্ট্রের মৌলিক রূপরেখা তৈরি করেছেন। তাই তো? এবং পাকিস্তানের জাতির জনক হচ্ছে আহ, পাকিস্তানের জাতির জনক হচ্ছে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে? এটা একটু মাথায় রাখাটা দরকার। আহ, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো, এবং তাকে 1979 সালে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পাকিস্তানের আহ, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বলতে পারো? সেটি হচ্ছেন বেনজির ভুট্টো। পাকিস্তানের সবচাইতে বড় বিজ্ঞানী হচ্ছেন আব্দুল কাদের। যেমন ইন্ডিয়াতে রয়েছেন কে? আব্দুল কালাম, আবুল কালাম আজাদ, আর পাকিস্তানের হচ্ছে আব্দুল কাদের। পাকিস্তানের নোবেল বিজয়ী বিজ্ঞানী হচ্ছেন আব্দুল সালাম। এইগুলো একটু মনে রাখলেই হবে। ঠিক আছে? শ্রীলঙ্কা নিয়ে বিগত আমলে দুইটা কোশ্চেন খুবই ছিল, মানে খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং এটা ঢাবির খ ইউনিটে এবং ঘ ইউনিটে এসেছে। সেটা হচ্ছে যে 1960 সালে সর্বপ্রথম কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচন করে? 1960 সালে সর্বপ্রথম কোন দেশ মহিলা প্রধানমন্ত্রী নির্বাচন করে? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে? এবং শ্রীলঙ্কাতে কিন্তু একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা রয়েছে। সেটা হচ্ছে ওই দেশের তামিল তামিলদের ভিতরে। ঠিক আছে? তো ওই যুদ্ধটা কারা মধ্যস্থতা করেছে? সেটা করেছে হচ্ছে নরওয়ে। তো এই শ্রীলঙ্কা নিয়ে আমাদের অল্প কিছু জিনিস জানলেই হবে, যে শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে পক প্রণালী দ্বারা। ওই যে দেখবা ম্যাপে ভারতের সাথে শ্রীলঙ্কার কিন্তু দূরত্ব বেশি না, অল্প একটু। ঠিক আছে? তো ওই ডিভাইডেশনটা যেভাবে হয়েছে, ওই ডিভাইডেশনটা হয়েছে পক প্রণালী দ্বারা। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এবং শ্রীলঙ্কায় তামিল টাইগার, যেই একটা জঙ্গি গোষ্ঠী বা যোদ্ধা গোষ্ঠী, তারা হচ্ছে রাজধানী ছিল হচ্ছে জাফনা। হুম এবং দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। এটা একটু মাথায় রাখবে। আর যেটি জিনিসটা বলা হয় যে অ্যাডামস পিক, ওই যে আদম আলাহিস সালামের পায়ের ছাপ, এটা কোথায় অবস্থিত বলা হয়ে থাকে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে দেখো যে শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন কত সালে? যিনি হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যে বলেছিলাম 1960 সালে। তো এটা মাথায় রাখবে। এবং শ্রীলঙ্কায় বৌদ্ধদের তীর্থস্থানের নাম কি? হুম শ্রীলঙ্কায় বৌদ্ধদের তীর্থস্থানের নাম হচ্ছে অনুরাধাপুর এবং ক্যান্ডি। এই দুইটা জায়গা কিন্তু ওদের পর্যটনের জন্য অনেক বিখ্যাত। এখানে মানুষ প্রতি বছরই পর্যটনের জন্য সেখানে গিয়ে থাকে। ঠিক আছে? এবং আরেকটা রয়েছে যে শ্রীলঙ্কার যে এই যে তামিল টাইগার যারা রয়েছে, তাদের ওই গোষ্ঠীর নামটা কি, এটাও মাঝে মধ্যে আসে। তাদের নামটা হচ্ছে LTTE, মানে LTTE। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো যে মালদ্বীপ নিয়েও কিন্তু বিগত বছরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। মালদ্বীপ সম্পর্কে আসে যে মালদ্বীপ কোন সাগরে অবস্থিত। ঠিক আছে? অনেকে ভুল করে বঙ্গোপসাগর লিখে আসে, মালদ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত। এটা কিন্তু ভুল। মালদ্বীপ কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত নয়, মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। এটা মাথায় রাখবে। এবং মালদ্বীপের কিন্তু নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ওই দেশে কিছু সিকিউরিটি ফোর্স রয়েছে, বাট ওদের কোনো সেনাবাহিনী নেই। ইভেন আমাদের বাংলাদেশ থেকে আমাদের মালদ্বীপে অনেক সাহায্য দেওয়া হয়। ওদের সিকিউরিটি ফোর্সের জন্য প্রায় 60টা 3 টন দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে। এবং বিভিন্ন সময় আমরা মালদ্বীপে অনেক সাহায্য পাঠাই, এবং এবারও করোনা প্যান্ডেমিকে আমরা মালদ্বীপে সাহায্য পাঠিয়েছি। মালদ্বীপের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক রয়েছে। তারপর দেখো যে কোন দেশ গভীর সমুদ্রে বৈঠক করেছিল। এটা হচ্ছে কিন্তু মালদ্বীপ। ঠিক আছে? তারা এই কাজটা করেছিল। এবং মালদ্বীপে কিন্তু আগে বিশ্ববিদ্যালয় ছিল না, কিন্তু বর্তমানে ন্যাশনাল মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে।
ঠিক আছে। আর মালদ্বীপের সর্বাধিক সময় প্রেসিডেন্ট কে ছিলেন, এটা জনপ্রিয় হয়ে গেছিলেন তার নাম, যে মামুন মালদ্বীপ, মালদ্বীপের মামুন। ঠিক আছে, যে মামুন আব্দুল গায়ুম প্রায় 30 বছর মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। বুঝতে পেরেছো? তো এরপরে আমরা যে জিনিসটা দেখব, আফগানিস্তান। এই আফগানিস্তান নিয়েও প্রায় অনেক জায়গাতেই কোশ্চেন দেখা দেয় যে কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে। প্রায় 6টা দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। সোভিয়েত ইউনিয়নের যেসব সোভিয়েত ইউনিয়নের যে আগের যে রাষ্ট্রগুলো, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, ওইসবের সাথে দেখবা যে আফগানিস্তান একটা রয়েছে। এবং আফগানিস্তান কেন এত বিখ্যাত? তালেবানের জন্য। তালেবানদের দেশ হচ্ছে আফগানিস্তান, কারণ তালেবানরা একবার আফগানিস্তান দখল করে নিয়েছিল। তাই তো। তো আফগানিস্তানের শেষ বাদশাহ, যাকে নিয়ে অনেক রাজনীতি, ভূ রাজনীতি হয়েছে, সেটা হচ্ছে জহির শাহ। এটা একটু মাথায় রাখবা। তারপরে আফগানিস্তানদের মধ্যে কোন জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি? সেটা হচ্ছে পশতুন। এবং কান্দাহার কোন দেশের শহর? সেটা হচ্ছে আফগানিস্তান। কান্দাহার কেন বিখ্যাত বলতে পারবে? যে কান্দাহারে কিন্তু একবার ইন্ডিয়ার একটা এয়ারলাইন্স হাইজ্যাক করা হয়েছিল, এবং ওই বিমানটাকে তারা কান্দাহারে নামিয়ে নামিয়ে নিয়েছিল। এবং তারা ওই বিমানটা নামানোর পর প্রায় মুক্তিপণ হিসাবে তালেবানদের, বা ওই তালেবান তো না, ওদের কিছু জঙ্গি সংগঠনের যে প্রধান, তার বিনিময়ে ওই যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। IC-8 বোধহয় ওই বিমানটার নাম ছিল। ঠিক আছে। তো এই আফগানিস্তান সম্পর্কে কিছু কিছু জিনিস তোমাদের মধ্যে একটু জানার দরকার। তো এগুলা জেনে নিবে। যেমন তালেবান বাহিনী কবে ক্ষমতায় আসে? সেটা হচ্ছে 1996 সালে। তালেবান সরকারের পতন ঘটে 2001 সালে। এবং 2001 সালে আমেরিকাতে কিন্তু একটা যেটাকে বলা হয় 9/11, সেই একটা সমস্যা, মানে ওই যে জঙ্গি হামলা, যে বা সন্ত্রাসী হামলা, সেই হামলাটা হয়। এবং আফগানিস্তান স্বাধীনতা লাভ করে কোন দেশের থেকে? তারাও আমাদের মতো ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করেছে। আচ্ছা, এইবার আসি যেটা খুবই ইম্পর্টেন্ট, তা হলো মায়ানমারের সাথে আমাদের। তো মায়ানমারের মধ্যে, মায়ানমার হয়েছে নিন্দিত, আমরা হয়েছি প্রশংসিত। মায়ানমারের কে নিন্দিত হয়েছেন? অং সান সুচি। এবং আমাদের দেশের কে প্রশংসিত হয়েছেন? তিনি হচ্ছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো মায়ানমার নিয়ে একটা না একটা কোশ্চেন রিসেন্ট ইয়ারে থাকছেই। তো মায়ানমার নিয়ে একটু অবশ্যই জানবা যে মায়ানমারের রাজধানীর নাম। তোমরা কি বলতে পারবা যে মায়ানমারের রাজধানীর নাম কি? কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো মায়ানমারের রাজধানী নাম কি, তাহলে আমি জানতে পারবো আর কি। আর মায়ানমার, মায়ানমারের বর্তমান রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। এটা একটু মাথায় রাখবা যে নাইপিদো হচ্ছে আমাদের মায়ানমারের রাজধানী। বৌদ্ধ ভিক্ষু আন্দোলন হয়েছিল মায়ানমারে, সেটা হচ্ছে, যাকে বলা হয় জাফরানি বিপ্লব। এবং প্যাগোডার দেশ, মায়ানমারকে বলা হয় হচ্ছে প্যাগোডার দেশ। এবং কারেন বিদ্রোহী, কারেন বিদ্রোহী হচ্ছে মায়ানমারের একটা, মানে অভ্যন্তরীণ, যারা হচ্ছে মায়ানমার একটা রাজ্যকে স্বাধীনতা লাভ করতে চায়, এরকম মায়ানমার অনেকে রয়েছে, মানে আরাকানেও রয়েছে। এই রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হয়েছিল এরকম কিছু বিদ্রোহীদের জন্য। তো এই কারেন বিদ্রোহীরা কোথায় সমস্যা করছে? সেটা হচ্ছে মিয়ানমারে। তারপর মিয়ানমারের একটা বিপ্লবী সংগঠন রয়েছে যাকে বলা হয় গডস আর্মি। এবং মিয়ানমারের সামরিক শাসন শুরু হয় হচ্ছে 1962 সালে। এবং মিয়ানমারের সাথে সীমান্ত দেশ রয়েছে প্রায় 5টা দেশের সীমান্ত দেশ রয়েছে। তো এবার দেখো যে মিয়ানমার নিয়ে সবচাইতে কঠিন যেই সমস্যাটা, সেটা হচ্ছে গিয়ে NLD, বা ন্যাশনাল লিগ অফ মানে সরি, মিয়ানমারের সবচেয়ে সমস্যা হচ্ছে আরসা, বর্তমান সমস্যা আরসা। আরসা হচ্ছে এই আরাকানে একটা সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। ঠিক আছে। আর মিয়ানমারে সবচেয়ে, মানে যারা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে কথা বলেছে, তা সেসব হচ্ছে কি NLD, ন্যাশনাল লিগ অফ ফর ডেমোক্রেসি। ঠিক আছে। মিয়ানমারের রাষ্ট্রের জনক হচ্ছে অং সান, সেটা হচ্ছে আমাদের অং সান সুচির বাবা। অং সান সুচির বাবা হচ্ছে অং সান। তিনি ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অং সান নিহত হয়েছেন 1947 সালে। এবং গণতন্ত্রের মানসকন্যা, ওই দেশের গণতন্ত্রের মানসকন্যা হচ্ছেন অং সান সুচি। আমাদের দেশের গণতন্ত্রের মানসকন্যা বলা হয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর এই দেশ, ওই দেশে হচ্ছে অং সান সুচিকে। এবং অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 1991 সালে। এটা একটু মাথায় রাখবা। আর বর্তমানে হচ্ছে এখন রোহিঙ্গা সমস্যা নিয়ে সমস্যা হচ্ছে। তো কোন কোন প্রশ্ন অনেকবার এসেছে এই মিয়ানমার সম্পর্কে, সেটা হচ্ছে যে অং সান সুচির রাজনৈতিক দল, এটা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা কোশ্চেন 9-10 সালে এসেছিল। অং সান সুচির রাজনৈতিক দল হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হচ্ছে মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী। মায়ানমারের সামরিক জান্তা কি নামে পরিচিত?
সেটা হচ্ছে স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা হচ্ছে মায়ানমারের সামরিক জান্তা। এবং স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত কোন দেশে? এই যে একটু আগেই পড়েছো, সেটা মায়ানমারে। অং সান সুচিকে যে সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা হচ্ছে 2008 সালে। এইসব ইনফরমেশনগুলো একটু জানবা, তো তুমি বুঝতেই পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, মায়ানমার বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে বা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে তোমাদের মায়ানমার সম্পর্কে প্রশ্ন থাকছে। তো মায়ানমার সম্পর্কে একবার জেনে নিবে। আচ্ছা, এরপরে আমাদের পাশের আরেকটা রাষ্ট্র, খুবই শান্তিপূর্ণ দেশ, ভুটান সম্পর্কে জানবো। এবং এই ভুটান সম্পর্কেও কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসছে। তাহলে মানে একটা জিনিস তুমি দেখো যে সার্কভুক্ত যেসব দেশ রয়েছে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, এই দেশগুলো সম্পর্কে ভালো মতো জেনে যাও। তোমরা এই দেশগুলো থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু কোশ্চেন পাবেই। এবং এই দেশগুলোতে সাম্প্রতিক সময় কি কি ঘটে যাচ্ছে, সরি, সেইগুলো একবার একটু দেখে নাও। ঠিক আছে? ওইগুলো দেখলে দেখবে যে যে আহ, ওইগুলো থেকে কোশ্চেন তোমাদের সব থাকছেই। তো একবার দেখো যে ভুটান থেকে কি কোশ্চেন হয়েছে বিগত বছরে, সেগুলো হচ্ছে এশিয়ার বজ্রপাতের ভূমি কোন দেশ? ঠিক আছে, সেটা হচ্ছে ভুটান। ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি, মানে তীরন্দাজ, এটা হচ্ছে ওদের জাতীয় খেলা। ভুটানের রাষ্ট্রীয় ফুল, এটা অনেকবার এসেছে এবং ঢাবি ডি ইউনিটে এটা 13-14 সালের কোশ্চেন, এটা হচ্ছে নীল পপি। কোন দেশে প্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ? তুমি যদি ভুটানে গেলে কেউ কখনো স্মোক করতে পারে না, এবং স্মোক করলে দেখা যায় যে পুলিশ এসে তাকে বারণ করে। তো সেটা হচ্ছে গিয়ে ভুটানে। এবং ভুটানের জনগণ, ওদের কিন্তু অনেক দিন, প্রায় 100 বছরের বেশি, 140 বছর বা 240 বছর মতো ওদের দেশে হচ্ছে রাজতন্ত্র ছিল। তো তারপরেও তারা 2008 সালে জনগণ প্রথম ভোটাধিকার, মানে ভুটানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং ভুটানের সরকার পদ্ধতি হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র। এবং এটাও মাথায় রাখবা, ভুটানের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কিন্তু পড়ে গিয়েছেন। এটা অনেক ইম্পর্টেন্ট। তো ভুটানের ভুটানের যে অধিকাংশ লোক, তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এইগুলো একটু মাথায় রাখলেই হবে। ঠিক আছে? ভুটানের পরে আমরা যেই দেশ সম্পর্কে জানবো সেটা হলো নেপাল। এবং নেপাল নিয়ে আমাদের বিগত যেসব কোশ্চেন ছিল সেগুলো একটু দেখো, একটু গভীরে কোশ্চেনগুলো তারা করছে। ঠিক আছে? তো ওই গভীরে কোশ্চেনগুলো একটু দেখবে যে নেপালের সর্বশেষ রাজা হচ্ছেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 10 এবং 11 সালে এসেছে, সেটা হলো জ্ঞানেন্দ্র। বিশ্বের সর্বকনিষ্ঠ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে নেপাল। কনিষ্ঠ মানে হচ্ছে তারা রিসেন্ট কিছুদিন আগে তারা গণতন্ত্রে ফিরছে, এর আগেও তারা ছিল কিন্তু আসলে রাজতন্ত্রে, নেপালও রাজতন্ত্র ছিল। তো নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে 2008 সালে, এটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ঠিক আছে, এটা একটু দেখবা। তারপরে হচ্ছে যে 2007 সালে নেপালে কত বছরে রাজতন্ত্র বিলুপ্ত হয়, মানে এই যে রাজতন্ত্রটা ছিল যেটা 2007 সালে বিলুপ্ত হয়েছে, সেটা কত বছরে ছিল? সেটা প্রায় 240 বছরের রাজতন্ত্র ছিল। তো এইগুলো একটু মাথায় রাখবা। তো এইগুলোই। আর ভুটানের নেপালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয় হচ্ছে 21 জুলাই 2008 সালে। এবং নেপালের আর্মিদের একটা রেজিমেন্ট খুবই বিখ্যাত, যেটা ব্রিটেন এবং ভারতেও রাখা হয়, কারণ তারা খুবই সাহসী। যেমন আমাদের শ্যাম মানেক একটা কথা বলেছিল যে আপনি যদি মৃত্যুকে ভয় না পান, হুম, তাহলে হয় আপনি আহ, শয়তান, না হলে আপনি গোর্খা। ঠিক আছে, মানে এতটা বেশি তারা অ্যাগ্রেসিভ। হুম সে মানে গোর্খারা এতটা বেশি অ্যাগ্রেসিভ। তো নেপালের সৈন্যদেরকে বলা হয় গোর্খা, তারা অনেক বেশি, অনেক ইম্পর্টেন্ট বা খুবই অ্যাগ্রেসিভ আর্মি। তো এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হলো হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু জানা লাগবে। ইন্দোনেশিয়া হচ্ছে, এখানেও ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্দোনেশিয়া দিয়ে কিছু কোশ্চেন করে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্দোনেশিয়া সম্পর্কে আসে যে আছে আছে প্রদেশটি কোন আহ, দেশের অন্তর্গত? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। বালি কোথায় অবস্থিত? বালি দ্বীপ, জাভা দ্বীপ, এগুলো কিন্তু ইন্দোনেশিয়া অবস্থিত, এগুলো একটু জানা লাগবে। তারপরে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী কোন দেশটি রয়েছে, সেটা হচ্ছে এই আচে দ্বীপ। এই আচে দ্বীপটার জন্যই হচ্ছে ইন্দোনেশিয়া অনেকটা বেশি পপুলার। এবং পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীন হয়েছে? ঠিক আছে, মানে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করেছে কিন্তু ইন্দোনেশিয়া থেকে, এবং এখনো পশ্চিম তিমুর কিন্তু ইন্দোনেশিয়ার একটি অন্তর্গত রাজ্য। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? যে আছে, যে দেশটা স্বাধীনতাকামী, তাদের গেরিলাটা বাহিনী আছে, সেটা হচ্ছে ফ্রি আছে মুভমেন্ট, এটা জানো। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর আহমেদ সুকর্ণ।
তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা, যে গারুদা এটা খুবই মাঝে মধ্যে আসে। এরপরে আমরা মালয়েশিয়া সম্পর্কে জানবো। মালয়েশিয়ার মাথির মোহাম্মদের মালয়েশিয়া, এটা খুবই, এটা জানো যে খুবই ইম্পর্টেন্ট বা পপুলার। তো মাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন, এটা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাতে কোশ্চেন আসে। এবং মাথির মোহাম্মদ সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক রয়েছে, পুরো দক্ষিণ এশিয়ার সাথে বেশ ভালো একটি সম্পর্ক বিদ্যমান। তো মাথির মোহাম্মদ 22 বছর ছিলেন। এবং পৃথিবীর সবচেয়ে পাম অয়েল উৎপাদনকারী দেশ হচ্ছে মালয়েশিয়া। এবং জেনে থাকবে যে আমাদের দেশে থেকে যেসব প্রবাসীরা মালয়েশিয়ায় থাকে, যাদেরকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু এই পাম অয়েল বা পামের বাগানে তারা চাকরি করে, এবং তারা বেশ ভালো ইনকাম করতে পারে না, তাদেরকে অনেক খাটানো হয়। তো ইন্দোচীন, ইন্দোচীন এই টার্মটার সাথে অনেকে পরিচিত, যে ইন্দোচীন আসলে কোনটা। ইন্দোচীন তোমরা অনেকে ইন্ডিয়া চীন বলে ফেলো, কিন্তু আসলে তা না। ইন্দোচীন হচ্ছে তিনটা রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ইন্দোচীন। সেটা হচ্ছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। এবং তিনটা রাষ্ট্র একটু বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এটাকে বলা হয় ইন্দোচীন। তো ইন্দোচীন সম্পর্কে জানবা, যেমন হোচিমিন। হোচিমিন কোন দেশে বলো তো? কেউ বলতে পারবা হোচিমিন কোন দেশের? হোচিমিন হচ্ছে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিলেন। তো এটি তিনি অনেক বেশি আহ, পরিচিত। তারপর লাওস, তিনি এই দেশগুলো একটু কমিউনিস্ট রাষ্ট্র। ভিয়েতনামও কমিউনিস্ট রাষ্ট্র, লাওসও কমিউনিস্ট রাষ্ট্র। ঠিক আছে, তো ইন্দোর ভয় এই চীনের জন্যই হয়তো বা মানে একটু প্রভাব রয়েছে ওদের আর কি। তো এরপরে আমরা জানবো হচ্ছে, একটু মিডল ইস্টে চলে যাই। মিডল ইস্ট সম্পর্কে অনেক আছে। তো প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন নিয়ে যখন যখন জানবে তোমরা প্লিজ, PLO, তারপরে ইয়াসির আরাফাত, আল আকসা মসজিদ, এই সম্পর্কিত যা যা ইনফরমেশন রয়েছে তা একটু তোমরা একটু প্লিজ পড়ে নিবা। কারণ এখান থেকে কোশ্চেন থাকেই, যেমন আল আকসা বা জেরুজালেম নিয়ে বর্তমান মিডল ইস্টে কী ধরনের ক্রাইসিস চলতেছে, এগুলো খুবই সাম্প্রতিক। এই সম্পর্কে একটু জানবা, যে জেরুজালেম সম্পর্কে যে জানবা, আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ, এটি প্রতিষ্ঠিত হয় 705 সালে। আল আকসা ছিল সুলাইমান আলাইসাল্লামের উপাসনালয়। ঠিক আছে, তো কয়েকটা জিনিস না জানলেই নয়, যেমন পিএলওর পূর্ণরূপ কি, প্যালেস্টাইন লাইবারেশন অর্গানাইজেশন, এবং এটা প্রতিষ্ঠা হয় 1964 সালে। ইয়াসির আরাফাত পিএলওর প্রধান হন 1969 সালে। তারপর পিএলও ইসরায়েলের সাহিত্য চুক্তি শাসিত হয় হচ্ছে 1994 সালে। এগুলো একটু জানবে, ইয়াসির আরাফাত সম্পর্কে একটু জানবে তোমরা ডিটেলসে। আর কয়েকটা তথ্য তোমরা অবশ্যই জানবে, যে খোদার ভূমি হচ্ছে প্যালেস্টাইন, একে বলা হয় ল্যান্ড অফ লর্ড, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইনকে। এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 1948 সালে, যেহেতু প্যালেস্টাইনের সাথে ইসরায়েলটা খুবই অনেক রিলেটেড একটা টপিকস। তো এইটা সঙ্গে সঙ্গে জেনে নিবে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। এবং এটাও জেনে থাকবে যে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের পক্ষে সবসময় বাংলাদেশ রয়েছে, এবং বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য ভ্যালিড। আমরা কখনোই ইসরায়েলের পক্ষে না, এবং আমাদের সাংবিধানিকভাবেই আমরা পক্ষে না। এবং ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ হয় কয়বার? 4বার যুদ্ধ হয়, যেটা হয়তো বা গতবার অন্তর ভাইয়া তোমাদেরকে অনেক ভালো মতো আহ, জানিয়ে গিয়েছেন যে তোমাদের আরব ইসরায়েল অর সম্পর্কে। এবং এরপরে প্যালেস্টাইন শেষ করে আমরা আহ, যাব হচ্ছে ইসরায়েলে, যে ইসরায়েল নিয়েও কিন্তু অনেক বেশি ক্রাইসিস চলতেছে মিডল ইস্টে। তো সেই ইসরায়েল নিয়ে অনেকগুলো কোশ্চেন হয়। সো ইসরায়েল কিভাবে মানে গঠিত হয়েছিল, যেমন বেলফোর ঘোষণা থেকে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ইসরায়েলের প্রধান ভাষা হচ্ছে হিব্রু, যে হিব্রুটা ভাষাটা মারা গিয়েছিল একদমই। তারা যাতে একদম স্বতন্ত্র বা স্বাধীন বৈশিষ্ট্যের একটা অধিকারী হইতে পারে, সেই হিব্রুকে তারা জাগিয়ে তুলে আবার তাদের প্রশাসনিক কাজে তারা সেটি লাগিয়েছে। তারপরে হচ্ছে মুদ্রার নাম হচ্ছে শেকেল, আইনসভার নাম হচ্ছে নেসেট, এবং রাজধানী কিন্তু এখন জেরুজালেম। আর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েল স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে মিশর, যদিও মিশর সেটা চাপে পড়ে তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। এবং ইসরায়েলের সাথে মানে যে চুক্তিটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। এই জিনিসটা একবার একটু মাথায় রাখবা। ক্যাম্প ডেভিড চুক্তি কোন কোন দেশের সাথে হয়, যে চাপে পড়ে বলছিলাম না একটু আগে, সেটা হচ্ছে মিশরের সাথে হয়, এবং সেটা আনোয়ার সাদাত করেন। সেটা হচ্ছে প্রায় 60-70 দশকের ঘটনা। আর ইসরায়েলের সাথে কোন 5টা দেশের সীমান্ত রয়েছে? দেখো, মিশর, প্যালেস্টাইন, জর্দান, লেবানন, সিরিয়া। তার মানে হচ্ছে দেখো, চারপাশে হচ্ছে মুসলিম রাষ্ট্র, মাঝখানে একটা ইহুদি রাষ্ট্র, যার কারণে ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার। ঠিক আছে, তো যেহেতু তাদের ভিতরে অনেক ধরনের দ্বন্দ্ব এবং সমস্যা বিদ্যমান।
তো এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসরায়েল সম্পর্কে অনেকগুলো কোশ্চেন করেছে, এবং বিসিএসও ইসরায়েল নিয়েও কোশ্চেন এসেছে সাধারণ জ্ঞানে। তো কি কি কোশ্চেন এসেছে, যেমন কোন ইসরায়েলি নেতা আল আকসা মসজিদ এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়। মানে ইসরায়েলি নেতা আল আকসা মসজিদে প্রবেশ করেন, তখন থেকে একটা সংকট শুরু হয়, পুরা বিশ্বে সেখানে একটা সমালোচনার মুখে হয়। সেটা হচ্ছে অ্যারিয়ান শ্যারন। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত, একটু আগেই জেনেছো, সেটা ইসরায়েল। ইসরায়েলের লিকুদ দলটি দলটির বর্তমান নেতাকে, এটা হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর দলটার নাম হচ্ছে লিকুদ, লিকুদ পার্টি, যেটা আমরা যখন পরীক্ষা দিই 18-19 সিজনে, তখনও বোধহয় এই কোশ্চেনটা ছিল আমাদের। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটু আগে জানিয়েছি 1948 সালে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল, 1967 সালে। এইগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এইগুলো একটু দেখে নিবে। এরপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে ইরান। ইরান এবং ইরাক, এই দুইটা টপিকস নিয়েও কিন্তু আমাদের অনেক আহ, আসে, পরীক্ষাতে আসে, যে ইরান এবং ইরানের ইতিহাস ব্যক্তিগুলো হালাকু খা, নাদির শাহ, শাহ মোহাম্মদ পাহলভি, আয়তুল্লাহ রহুল্লাহ খামেনি, এই সম্পর্কিত ছোট ছোট কিছু কয়েকটা ইনফো তোমরা জেনে নিবে। যেমন আয়তুল্লাহ রহুল্লাহ খামেনি কি, ইসলামিক বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, এবং ইরানে ইসলামিক বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের তিনি অবসান ঘটান। এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন, এবং বর্তমানে কিন্তু তারই উত্তরসূরি আয়াতুল্লাহ খোমেনি, তিনি হচ্ছেন ইরানের বর্তমান প্রধান ধর্মীয় নেতা। ঠিক আছে? তো যেমন ইরাক সম্পর্কে কিছু কোশ্চেন, যেমন বিগত বছরে এসেছে যে কারবালা কোন দেশে অবস্থিত, এটা তোমরা সবাই জানো, সেটা ইরাক। আবু গারিব বলতে কি বোঝায়, এটা ইরাকের একটা কুখ্যাত কারাগার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দেশে অত্যাচার নির্যাতন চালিয়েছে। ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত, এটা হচ্ছে ইরাকে অবস্থিত। এবং কত সালে ইরাক কুয়েত দখল করেছিল, ইরাক কুয়েত যুদ্ধ পুরো বিশ্বে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে স্বীকৃত, এবং সেটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 1992 সালে। ঠিক আছে? তো এইগুলো একটু জানবা, এবং বিশেষ তথ্যগুলো একটু জানবা, যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মিলনস্থল কোথায়, ইরাকে। তারপরে বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে করেছিলেন, হারুন অর রশিদ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়, মেসোপটেমিয়ায়, সেটা হচ্ছে ইরাকে। তো অপারেশন ডেজার্ট ফোক্স, এটা কবে ইরাকে চালানো হয়, সেটা 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চালায়। এবং সাদ্দাম হোসেন, যাকে 2006 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তিনি একজন ইরাকের স্বৈরতন্ত্র ছিলেন, তার রাজনৈতিক দলের নাম কি ছিল, বাথ পার্টি। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তুরস্ক নিয়েও কিছু বিগত কিছু সালের প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে যে কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসাবে ধরা হয়। ইউরেশিয়ান মানে কি, ইউরোপেও রয়েছে এবং আমাদের এশিয়াতেও রয়েছে। ঠিক আছে? যেমন তুরস্কের যে রাজধানী আহ, আঙ্কারা, আঙ্কারা তো নয়, এটা হচ্ছে আমাদের ইস্তাম্বুল। ইস্তাম্বুলের মাঝখান দিয়ে একটা আহ, বসফরাস ব্রিজ রয়েছে ইস্তাম্বুলের মাঝখানে। ওই বসফরাস ব্রিজটা হচ্ছে এশিয়া এবং ইউরোপকে মানে পৃথক করে দিয়েছে, একটু মাথায় রাখতে হবে। তো ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী, ট্রয়ের কথা তোমরা পড়েছো, ঠিক আছে, অ্যাকিলিক্স ট্রয়। তো এই ট্রয় হচ্ছে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে তুরস্কে অবস্থিত। তুরস্কের বন্দর নগরী হচ্ছে মানে ইস্কান্দারুন, এটা একটু মাথায় রাখবা। এবং ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিপল, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে আসে। এবং তোমরা জানো বর্তমানে মধ্য মিডল ইস্ট ক্রাইসিস হচ্ছে যেই দেশটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে সিরিয়া। তো সাম্প্রতিক সময় সিরিয়া নিয়ে তোমরা একটু ইনফরমেশন ঘাটাঘাটি করো, যে সিরিয়ার কোন প্রেসিডেন্টের জন্য হচ্ছে, সেটা অনেকেই বলতে পারবা, সেটা হচ্ছে বাশার আল আসাদ। এবং তারও যে পার্টি, সেটার নাম হচ্ছে বাথ পার্টি। ঠিক আছে? যেমন এই সিরিয়া এবং ইরাকের হয়তো বা ভাষাগত মিল রয়েছে বলেই বোধহয় সেম হয়ে গেছে নামটা। এবং সিরিয়ার দামেস্ক শহরটা অনেক বেশি বিখ্যাত। এবং এখনো জানো যে আরব বিশ্বের এখনো ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে সিরিয়ায়। এবং সিরিয়ার একটা অন্যতম জনপ্রিয় শহর আলেপ্পো শহর। আলেপ্পো শহরের অনেক ভয়াবহ কয়েকটা বিস্ফোরণ হয়েছিল। ঠিক আছে? এটা সম্পর্কে জানবা। এবং সিরিয়ার পাশাপাশি লেবানন সম্পর্কে জেনে রাখবা, যে লেবাননে কিন্তু কিছুদিন আগে একটা ভয়াবহ বিস্ফোরণ হয় রাসায়নিক গুদামজাত বৈরুতে। ঠিক আছে? এটা কিভাবে হয়েছিল, কত টাকা ক্ষতি হয়েছিল, কারা কারা টাকা দিয়েছে, এই সম্পর্কিত তথ্যগুলো জেনে রাখবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সাম্প্রতিক হিসাবে তোমাদের কাজে লাগতে পারে। আজকে যে টপিকটা দিয়ে শেষ করব, সেটা আমিও প্রায় দেখলাম 50 মিনিটের মতো হয়ে গেছে, যে টপিকটা দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে চীন। চীন নিয়ে কিন্তু অনেক অনেক কোশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়, বিসিএসও, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এবং
তুমি শিওর থাকো যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন যখন পরীক্ষা দিতে যাবা, চীন থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে, তো কি কি প্রশ্ন দেখো, যেমন কনফুসিয়াস। কনফুসিয়াস কে ছিলেন? তিনি একজন দার্শনিক। কোন রাষ্ট্রের সাথে সবচাইতে বেশি সীমান্ত রয়েছে? সেটা হচ্ছে চীন। এক দেশ দুই ব্যবস্থা, এটা চীনের সাথে প্রযোজ্য। যেমন চীনে যেমন কমিউনিস্ট, হংকংয়ে গণতন্ত্র, বাট হংকং কিন্তু চীনের অন্তর্গত, এটা একটু মাথায় রাখবে। তারপরে হংকং কত সালে গণচীনের অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে 1997 সালে। সাংহাই ফাইভের উদ্দেশ্য কি ছিল? এটা একটা চুক্তি, সেটা হচ্ছে সীমান্ত বিরোধ নিরসন। ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা কোন দেশের, কোন দেশ প্রস্তাব করেছে? সেটা হচ্ছে চীন। তারপর দেখো তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? দালাই লামা। এগুলো চীন সম্পর্কিত প্রশ্ন। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় কি? দালাই লামা, এটা মাথায় রাখবে। তারপর দেখো গ্রেট হল কোন দেশে অবস্থিত? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সেটা হচ্ছে চীনে। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি দেখবা যে চীনে কিন্তু, যেমন চীন সম্পর্কিত কোশ্চেন থাকে যে কোন দেশ বর্তমানে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে থাকে? সেটা কিন্তু আসলে চীন। এবং কত সালে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং হংকং শহরে লিজ গ্রহণ করে? এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে 1898 সালে। ঠিক আছে। এবং জাপানিরা কোথায়, চীনের কোথায় হচ্ছে ভয়াবহ ম্যাসাকার এবং রেপ করে? সেটা হচ্ছে চীনের ন্যানকিং শহরে। এইগুলো একটু মাথায় রাখবা। তবে চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1949 সালে প্রতিষ্ঠিত হয়। হুম। তারপরে এখন দেখো যে চীনের যে সবচাইতে মহাপ্রাচীর, সেটা কতটুকু? সেটা 6450 কিলোমিটার। তো আমরা চীন সম্পর্কে কিছু জেনে নেই, এগুলো তো আমরা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। যে চীনের গৃহযুদ্ধ শুরু হয় হচ্ছে চীন কমিউনিস্ট পার্টি এবং চীন জাতীয়তাবাদী দলের মধ্যে। চীনে যুদ্ধে জয়ী হয় চীন কমিউনিস্ট পার্টি এবং এর ফলেই চীনে কমিউনিজমের প্রতিষ্ঠা হয়, যেটা হয় 1949 সালে। চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় 1966 সালে এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে মা সেতুং, যিনি একজন চীনের বিখ্যাত নেতা। এবং এটার সমাপ্তি ঘটে 1976 সালে, যেদিন মা সেতুং মারা যান। এবং চীন কিন্তু গণতন্ত্রের প্রচণ্ড বিরোধী। এবং চীন এটা নিয়ে যে চীনে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছে বা গণতন্ত্রের পক্ষে কথা বলতে এসেছে, চীন তাদের উপরে নির্বিচারে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। এর মধ্যে একটা ছিল টিয়েন আইমেন স্কোয়ার আন্দোলন। এটা 1989 সালে গঠিত হয় এবং এখানে প্রায় 10,000 ছাত্র, বুদ্ধিজীবী বেজিং এর এই স্কোয়ার আন্দোলনের নামে, এবং সরকারি বাহিনী এমন ধ্বংসযজ্ঞ চালায় প্রায় 3,000 মানুষ নিহত হয়। আর চীনের অধীনস্থ হচ্ছে তিব্বত। এটা হচ্ছে 1950 সালে চীন ওদের উপরে এই সার্বভৌমত্বটা কেড়ে নেয়। এবং তিব্বত তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা, এটা একটু মাথায় রাখবে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে ম্যাকাও। ম্যাকাও কিন্তু আসলে পর্তুগিজ নিয়ন্ত্রিত ছিল এবং 1999 সালে ম্যাকাওকে চীনের কাছে হস্তান্তর করা হয়। আর চীনের আফিম যুদ্ধ, ঠিক আছে, যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ হয়েছিল, আফিম যুদ্ধ। এই আফিম যুদ্ধটা 1839 সালে সংগঠিত হয়। চীনের মহাপ্রাচীর এটা বিখ্যাত, বা একটা সপ্তাশ্চর্যের মধ্যে, প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে চীনের মহাপ্রাচীর একটি বিখ্যাত। তো এই চীনের মহাপ্রাচীর নিয়ে কিছু ইনফরমেশন জেনে রাখা খুবই জরুরি। এগুলা তোমাদের বিভিন্ন ভার্সিটি কোশ্চেনে চলে আসে সবসময়। তো চীনের মহাপ্রাচীর মানে কেন নির্মিত হয়েছিল? কারণ মঙ্গোলিয়ার ডাকাত দল যাতে চীনে আক্রমণ না করতে পারে, এর জন্য হচ্ছে এই আহ, মহাপ্রাচীরটি গঠিত হয়। এটি কবে গঠিত হয় সেই জিনিসটা একবার পড়বে। এবং এর দৈর্ঘ্য কত? 6260 কিলোমিটার। এটার অবস্থান কোথায়? চীনের উত্তর সীমান্তে। এবং চীনের সাথে সাথে কয়েকটা দেশ, যেমন তাইওয়ান, তাইওয়ান সম্পর্কে জানবে। তাইওয়ান যেমন তাইওয়ান স্বাধীন হয়েছিল 1949 সালে, কিন্তু তাইওয়ান স্বাধীনতা হারায় 1971 সালে। আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করি, আর তাইওয়ান 1971 সালে চীনের কাছে স্বাধীনতা হারায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাইওয়ান পূর্বে পরিচিত ছিল ফরমোজা নামে। আর ফোর এশিয়ান টাইগারের একটি দেশ, ফোর এশিয়ান টাইগার, যা এই একটি দেশ হচ্ছে তাইওয়ান। ঠিক আছে, তো আজকে এতটুকুই ছিল তোমাদের জন্য আমাদের পড়া। বাট তবুও আরো কিছু রয়েছে যেগুলো আমি টাচ করতে পারিনি হয়তো সময়ের অভাবে, এইগুলো একটু পড়ে। যেমন উত্তর এবং দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। এবং উত্তর কোরিয়ার সাথে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে একটা স্নায়ুযুদ্ধ তৈরি হয়, হুম, যে এই যুদ্ধটা নিয়ে একবার একটু জানবে, তাহলে দেখবা যে মানে অনেক অনেক কিছু তোমরা জানতে পারবে। কোরিয়া উপদ্বীপ কিভাবে বিভক্ত হয়েছিল, উত্তর এবং দক্ষিণ কোরিয়া কিভাবে ডিভাইডেশন হয়েছে, তারপরে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটা দেশ কিভাবে হলো, এইগুলো একটু সম্পর্কে জানবে। জাপান, জাপান সম্পর্কে জানবে। জাপানের সাথে যেহেতু আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সো জাপান নিয়ে কোশ্চেন করাটা খুবই স্বাভাবিক। এই সম্পর্কে একটু জানবে।
তাহলে দেখবে যে ভালো হবে আর কি। এবং অন্যান্য যেই দেশগুলো রয়েছে, যেমন আরো কিছু দেশ রয়েছে যেমন সিঙ্গাপুর, ব্রুনাই, মঙ্গোলিয়া, আজারবাইজান, ফিলিপাইন। এবং ফিলিপাইন হচ্ছে সাংবিধানিকভাবে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র এশিয়ার মধ্যে, ঠিক আছে। তারপরে যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত, জাপানে অবস্থিত, এটা একটু জানবে। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে, জাপানকে বলা হয়। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, এগুলো একটু জানবে। তারপরে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে কবে কবে পারমাণবিক বোমা ফেলা হয়, এটা এটা অবশ্যই জানবে, যে 6 আগস্ট, 9 আগস্ট। তারপর জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 ডিসেম্বর 1941 সালে। এবং জাপানের প্রধান 4টা দ্বীপ, হোক্কাইডো, কিউশু, হনসু, শিকুকুকু, এইগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝেছো। তো আবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুবাই, তারপরে শারজা, আজমান, ফুজাইরা, ঠিক আছে, এইগুলা রয়েছে, এই এই সম্পর্কে একটু জানবে। যে সংযুক্ত আরব আমিরাত ঠিক কোথায় অবস্থিত, এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন কোন যুদ্ধ হয়েছে, তাদের বর্তমান প্রেসিডেন্টকে, এইগুলো সম্পর্কে একটু জানবে। জানলে দেখবে যে খুবই ভালো হবে। এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা শান্তি পূর্ণ একটা দেশ রয়েছে যে পানমুনজাম গ্রাম, ঠিক আছে, এইটাই এই সম্পর্কে একটু জানবে। তো এইগুলো যদি তোমরা জাস্ট, আমি বলি কনক্লুশনটা হলো এখানেই, যে এইগুলো সম্পর্কে যদি তুমি জানো, জানার পর তুমি শুধু জাস্ট পড়ে যাও, ঠিক আছে, তোমার মুখস্থ করার দরকার নাই, তোমার শেখার দরকার নেই, এগুলো আমি শিখবো, শেখা বা মুখস্থের কিছু নেই, তুমি জাস্ট জানার জন্য জানো, দেখবা যে তোমার হয়ে গেছে। কারণ তোমাদেরকে দেখো 4টা ক্লু তো দেওয়া থাকে। হুম তুমি দেখবা যে তুমি সেগুলো না গেস করতে পারবা। যেমন ধরো যে আমরা জানি যে কোরিয়ার ভাষাটা গুলা একটু ডিফিকাল্ট, যেমন ধরো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী গ্রাম, দেখবা যে টপিকগুলো থাকবে খুবই সাধারণ 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 সাধারণ, যেগুলো হচ্ছে ধরো আহ, রাপ্তা, লিক্তা, উক্তা, পানজুন, পানমুনজুন, মানে এই পানমুনজুন, এই সাউন্ডগুলো কিন্তু আসলে কোরিয়ান রিলেটেড হয়, তখন তুমি দেখবা যে গেস করতে পারছো, ঠিক আছে। তারপরে ধরো মনে করো যে আহ, আফিম যুদ্ধ কত সালে সংঘটিত হয়, ঠিক আছে, তুমি দেখবা যে একবার পড়ে গেছো। পড়ে যাওয়ার ফলে তুমি তখন গেস করতে পারবা যে হ্যাঁ, এই যুদ্ধটা বোধহয় 1800 বা এই শতকের মাঝামাঝি হয়েছিল, আমার এরকম একটা মনে আছে। দেওয়া থাকবে হয়তো বা 1700, 1900 বা 2000 সালের ক্লু দিয়ে দিয়ে রাখবে, তুমি দেখবা যে গেস করতে পারতেছো। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে তুমি জাস্ট জানার জন্য জেনে যাও, দেখবা যে তোমরা খুব ভালো করবে। হুম সাধারণ জ্ঞানটা আসলে মুখস্থ করতে যেও না। আর যে জিনিসটা বলেছিলাম যে প্রথম দিকে একটা ওয়ার্ল্ড ম্যাপ কিনে ফেলবে, সেটা সামনে রাখবে, জাস্ট কিছু না, প্রতিদিন 1 মিনিট 1.5 মিনিট জাস্ট দেখবা ম্যাপটা, ঠিক আছে, বা দেখবা পড়ার টেবিলের সামনে দেখলে প্রতিদিন একবার না একবার তোমার ম্যাপটা দেখা হচ্ছে। এবং তুমি যত ম্যাপ দেখবা, তোমার অঞ্চলগুলো তোমার আত্মস্থ হয়ে যাবে, কোথায় কি আছে, কোথায় কোন প্রণালী রয়েছে, কোথায় কোন দেশ রয়েছে, এই দেশগুলোর ভিতরে তুমি কানেকশন তুমি করতে পারবে। তো এইগুলো করলে হবে কি, দেখবা যে নিজেদের একটা আত্মস্থ হয়ে যাবে এবং তুমি সেটা ভালো করবে। হুম তো এভাবে আমি যেসব ইনফরমেশনগুলো দিলাম এবং বিগত সালে যেসব কোশ্চেন রয়েছে সেগুলো একবার একটু দেখবা। সাধারণ জ্ঞানে ভালো করতে চাইলে আর একটা রীতি হচ্ছে প্র্যাকটিস এবং জানার জন্য জানা। প্র্যাকটিসটা আবার কি, এই যে বিগত সালের যেসব কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলো একবার একটু দেখবা, ঠিক আছে, এইগুলা থেকে অনেক রিপিটেশন হয় সত্যি কথা। এবং সাম্প্রতিক সালের জিনিসগুলো একটু দেখবা, দেখবা যে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর জানার জন্য যখন পড়বা, দেখবা যে অটোমেটিক তুমি পারছো। আশা করি তোমাদের এই ক্লাসটা করে ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। ভবিষ্যতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো। শুভ সন্ধ্যা সবাইকে, অবশ্য রাত হয়ে গেছে। ভালো থাকো সবাই। আর এই প্যানিডামিকে একটু সাবধানে এবং স্বাস্থ্য সচেতনতা মেনে বাইরে ঘোরাঘুরি করো। ধন্যবাদ সবাইকে।